নান্দনিক পরিবেশে রাজধানীবাসীর অন্যতম আকর্ষণ ধানমন্ডি লেক। দূষণ দুর্গন্ধে বিপরীত চিত্রে গুলশান বাড়িধারা লেক। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের সমাধান দেখছেন না জনস্বাস্থ্যবিদরা। অব্যবস্থাপনা চিহ্নিত করে চিকিৎসার মান নিশ্চিতের দাবি। আগামীকাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবার স্মৃতি বিজড়িত খাল খনন সহ নানা কর্মসূচি। ইরানে পূর্ব ঘোষিত হামলা স্থগিতের ঘোষণা হোয়াইট হাউসের। যুক্তরাষ্ট্র ইসরায়েল সহ মিত্র দেশের চুক্তি অনুমোদনের ঘোষণা ট্রাম্পের। গুড মর্নিং বাংলাদেশ। গুড মর্নিং বাংলাদেশ। ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডোবার ঠিক আগ মুহূর্তে দেশের মানুষের মনোযোগ কাড়লেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আগামী অর্থবছরের জন্য মাঠে ছাড়লেন এক বড় বাজেট, যার আকার 9,38,000 কোটি টাকা। নতুন সরকারের প্রথম বাজেট যেন অভিষেক ম্যাচ। সেই ম্যাচের ফরওয়ার্ডের খেলোয়াড় অর্থমন্ত্রী কর্মসংস্থান বাড়াতে চেষ্টা করেছেন বিনিয়োগ বান্ধব বাজেট দেয়ার, যেখানে অফসাইডের ঝুঁকি বাড়াবে রাজস্ব আয়ের বড় লক্ষ্যমাত্রা। তবে শুল্ক করে ব্যাপক ছাড় দিয়ে চেষ্টা করেছেন গ্যালারিতে থাকা জনগণকে স্বস্তি দিতে। সর্বোপরি অর্থমন্ত্রীর টার্গেট অর্থনৈতিক স্থিতিশীলতা। বাজেটের খেলা দেখুন হাসানুল শাওনের রিপোর্টে। বিএনপি সরকারের অন্যতম টার্গেট এখন অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা। সে লক্ষ্য অর্জনে ফরওয়ার্ডে খেলছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গ্যালারিতে থাকা দর্শকের প্রত্যাশা অনেক। পে স্কেল বাস্তবায়নের দাবির সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্য কমানোর কী উদ্যোগ নিচ্ছেন অর্থমন্ত্রী, সেদিকে চোখ ছিল মূল্যস্ফীতির চাপে থাকা সাধারণ মানুষের। ব্যবসায়ীদের চাওয়াও অনেক। কেউ চেয়েছেন অফসাইডে থাকা কালো টাকা সাদা করার সুযোগ, কারো প্রত্যাশা কর ছাড় কিংবা বিশেষ বরাদ্দের মতো ফ্রি কিক। প্রত্যাশার এত সব চাপ মাথায় নিয়ে অভিষেক ম্যাচে বাজেট নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন গোলপোস্টের দিকে। কিন্তু এই যাত্রায় তাকে এগুতে হচ্ছে উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল ব্যাংক খাত, দুর্নীতি, অনিয়ম, অর্থপাচার আর ভর্তুকির চাপ সামলে। 9,38,000 কোটি টাকার বাজেট নিয়ে গোলমুখে এগিয়ে যেতে চায় সরকার। সে যাত্রায় অর্থমন্ত্রীকে টেনে ধরছে বড় ঘাটতি। সে ঘাটতি পূরণে ব্যাংক খাত থেকে বড় অঙ্কের ঋণের লক্ষ্যমাত্রা দেখে মন খারাপ দর্শক সারিতে থাকা বেসরকারি খাতের উদ্যোক্তাদের। আবার লক্ষ্য অর্জনের পথে অর্থমন্ত্রীর সামনে ডাবল লেয়ার ডিফেন্স, রাজস্ব আদায়ে ঘাটতি, বিনিয়োগে মন্দাভাব আর ঋণের বোঝা। এমন বাস্তবতায়ও বড় টার্গেট দেয়া হয়েছে এনবিআরের সামনে। সে লক্ষ্য পূরণে অনেক ক্ষেত্রে চাপাতে হয়েছে করের বোঝা। আছে আন্তর্জাতিক মহলের চাপও। তাই ফাউল এড়াতে অর্থমন্ত্রী চেষ্টা করেছেন সংস্কার এগিয়ে নিতে, যাতে রেফারি হলুদ কার্ড দেখাতে না পারে। অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানোর লক্ষ্যে অর্থমন্ত্রী গোল করতে পারবেন কিনা সেদিকে তাকিয়ে সবাই। তবে লক্ষ্যে পৌঁছাতে পুরো অর্থবছরই তাকে এগুতে হবে নিখুঁতভাবে। হাসানুল শাওন, স্টার নিউজ, ঢাকা। বাজেটের আকার, ঘাটতি, রাজস্ব কিংবা ঋণ এসব পরিসংখ্যানে আগ্রহ নেই সাধারণ মানুষের। তাদের আগ্রহ তাদের নিত্য প্রয়োজনীয় বা দৈনন্দিন ব্যবহার্য যে পণ্য বা সেবা রয়েছে তার দাম কতটুকু বা বাড়ছে বা কমছে সেই দিকে। এবারের বাজেটে তাই জীবনযাত্রার ব্যয় কমানোর চেষ্টা করেছেন অর্থমন্ত্রী। কমছে অন্তত 7টি নিত্যপণ্যের দাম। এছাড়াও কমছে চিকিৎসা ব্যয়, দেশে তৈরি কনজিউমার ইলেকট্রনিক্স এবং প্রযুক্তি পণ্যের দাম। তবে বাড়ছে সিগারেট, দেশীয় অ্যালকোহল আর কাজু বাদামের দাম। বাজেট মানেই যেন খরচ বাড়ার আতঙ্ক। এবারে অবশ্য গ্রীষ্মের গরমে নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন নতুন অর্থমন্ত্রী। প্রথমবারের মতো বাজেট ঘোষণা করেই তিনি চাল, ডাল, তেল সহ অন্তত 7টি নিত্যপণ্যের উৎসে কর কমালেন। এতে কমে আসবে মানিব্যাগের ওপর চাপ।
বাড়িতে গৃহিণীদের স্বস্তি দিতে কমছে ওভেনের দামও। আরও রয়েছে সুখবর, কমছে আমদানি করা মশলার দামও। অবশ্য অতিরিক্ত খাবারের ফলে রোগব্যাধি হলে এবারে কমবে চিকিৎসার ব্যয়, কারণ ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে বিভিন্ন পর্যায়ে শুল্ক হ্রাস থেকে প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। কাপড় ধোয়ার কষ্ট কমাতে কমছে দেশে তৈরি ওয়াশিং মেশিনের দামও। এছাড়াও কমছে দেশে উৎপাদিত লিপস্টিক, লোশন আর ফেস ওয়াশের দামও। এদিকে জীবন রক্ষাকারী ক্যান্সারের ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেয়ায় কমছে এই ওষুধের দাম। এছাড়া 20,000 টাকা পর্যন্ত কমছে হার্টের রিংয়ের দামও। কমছে বিভিন্ন ধরনের লেন্সের দাম। এদিকে কিডনি রোগীদের জন্য আছে সুখবর, প্রতি ডায়ালাইসিস বাবদ খরচ প্রায় 800 টাকা কমবে। একটু উচ্চ আয়ের মানুষের দিকে অবশ্য কিছুটা ভিন্ন নজর অর্থমন্ত্রীর। তাদের ব্যবহার্য পণ্যগুলোর দাম বাড়বে বাজেটে, তাই তো বাড়ছে সিগারেটের দাম। বিদেশি কিংবা স্থানীয়ভাবে উৎপাদিত মদ কিনতেও গুনতে হবে বাড়তি অর্থ। সেখানে যদি থাকে বিদেশ থেকে আনা কাজু বাদাম, সেটিও কিনতে হবে উচ্চ মূল্যে। লিটারে 500 টাকা করে বাড়ছে দেশি অ্যালকোহলের দাম। আয়েশ করে সিগারেট হাতে নিয়ে কফি খাবেন, সেই আমদানি করা কফির দামও বাড়ছে। তবে কমছে দেশে প্রক্রিয়াজাত করা হয়েছে এমন কফির দাম। এদিকে কার্বন নিঃসরণ কমাতে পরিবেশ বান্ধব যানবাহন দেশে তৈরি করে কর্মসংস্থান বাড়াতে প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানিতে শুল্ক ছাড়ের প্রস্তাব করা হয়েছে। এতে কমবে স্থানীয় বাজারে তৈরি বৈদ্যুতিক গাড়ি, ই-বাইকের দাম। তবে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির দাম বাড়ছে। কমছে সৌরবিদ্যুৎ উৎপাদন খরচও। এত কিছুর দাম কমে গেলে যদি আপনার হাতে কিছু টাকা জমে যায়, তাহলে অন্তত 4 লাখ টাকা পর্যন্ত কোনো শুল্ক ছাড়াই ব্যাংকে রাখতে পারবেন। এই টাকা দিয়ে চাইলে শুরু করতে পারবেন নতুন স্টার্টআপ, কারণ নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। তথ্য প্রযুক্তি খাত সম্প্রসারিত করতে বাজেটে ল্যাপটপ, কম্পিউটার, মনিটর আমদানিতে শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করায় কমছে এই প্রযুক্তি পণ্যগুলোর দাম। কমছে স্থানীয়ভাবে তৈরি কম্পিউটার, ল্যাপটপের দামও। গানের আনন্দ বাড়িয়ে দিতে এবারের বাজেটে পিয়ানো, গিটার, ভায়োলিন আমদানিতে শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। কমছে মোবাইল ফোনের সিমের দাম এবং দেশে তৈরি হ্যান্ডসেটের দাম। নগর জীবনকে গতিশীল ও যানজট মুক্ত রাখতে জনপ্রিয় মেট্রো রেলে ভ্রমণের খরচ বাড়াচ্ছে না সরকার। 2028 সাল পর্যন্ত ভ্যাট অব্যাহতি থাকছে এই সেবায়। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। জীবনযাপন ব্যয় কমাতে বড় ধরনের কর ছাড় দিল রাজস্ব আয়ের লক্ষ্য পূরণে অর্থমন্ত্রী তার প্রথম বাজেটেই কালো টাকা সাদা করার সুযোগ রাখছেন। অতিরিক্ত কর দিয়ে আবাসন খাতে বিনা প্রশ্নে এই সুযোগ কাজে লাগানো যাবে। এদিকে করমুক্ত আয়সীমা 25,000 টাকা বাড়ানোর পাশাপাশি খুচরা পর্যায়ে পণ্য সরবরাহে প্রতি 1000 টাকায় 2 টাকা কর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এছাড়া মোটরসাইকেল কেনা ও ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে টিন সার্টিফিকেট। 2026-27 অর্থ বছরে এনবিআরকে রাজস্ব আহরণ করতে হবে 6,04,000 কোটি টাকা। প্রত্যক্ষ কিংবা পরোক্ষ করের মধ্য দিয়ে বিশাল এই অর্থের আহরণের যোগান দিতে হবে আমার আপনার মতো প্রত্যেক রাষ্ট্রীয় নাগরিক কিংবা ব্যবসায়ের আয় ব্যয় থেকেই। জনসন্তোষ কিংবা অসন্তোষের কথা মাথায় রেখেই তাই এনবিআরকে সাজাতে হয়েছে 5 বছরের জন্য একটি রাজস্ব ব্যবস্থা, যার নাম দিয়েছে প্রগতিশীল কর ব্যবস্থা। নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে অবশেষে কালো টাকা সাদা করার সুযোগ রেখেছে এনবিআর। অর্থবিলে বলা হয়েছে, কোনো ব্যক্তি জমি বা বাড়ি কেনার সময় পূর্বের অপ্রদর্শিত অর্থে মূল্য পরিশোধ করলে দলিল মূল্যের চাইতে পরিশোধিত বাড়তি মূল্যের উপর প্রদেয় করের 20% অতিরিক্ত কর দিলে তাকে কোনো প্রশ্ন করা হবে না। যদিও ওই অর্থের উপর অন্য কোনো তদন্ত সংস্থা হস্তক্ষেপ করতে পারবে কিনা এ বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে অর্থবিলে। এদিকে করমুক্ত আয়ের সীমা রাখা হয়েছে 3,75,000 টাকা। তবে 2028-29 অর্থ বছরে গিয়ে হবে 4 লাখ ও 30-31 অর্থ বছরে হবে 4.5 লাখ টাকা। এ কাঠামোতে ধনীদের আয়ে বাড়তি নজর দিয়েছে এনবিআর। 2028-29 থেকে 30-31 করবর্ষ পর্যন্ত 3 কোটি টাকার বেশি আয় করলে দিতে হবে 35% কর। তবে পরিবর্তন হয়নি কর্পোরেট কর হারে। যদিও বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আয়ে 15% থেকে কর হার কমিয়ে 10% প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে উৎসে করে ছাড় দেওয়া হয়েছে স্বাস্থ্য, খাদ্য, নবায়নযোগ্য জ্বালানি, আইটি, ফ্রিল্যান্সিং, নিত্যপণ্য সরবরাহ, স্বর্ণালংকার, প্রযুক্তি খাত, পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা, স্থানীয়ভাবে উৎপাদিত এসি, ফ্রিজ, মোবাইল সহ নানা ইলেকট্রনিক পণ্য, রিসাইক্লিং খাত, বিদেশি বিনিয়োগ সহ নানা খাতে উৎসে করকে বিবেচনায় আনা হয়েছে অগ্রিম কর হিসেবে। মানসম্মত ফিড উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছি।
তবে খুচরা বিক্রেতাদের কাছ থেকে পণ্য সরবরাহের ওপর হাজারে 2 টাকা শতাংশ অগ্রিম করের প্রস্তাব করা হয়েছে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ও 150 সিসির ওপর মোটরসাইকেল কিনতেও টিআইএন বাধ্যতামূলক হচ্ছে। প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা। সরকার 10টি প্রধান অগ্রাধিকার বিবেচনায় রেখে বাজেট প্রস্তাব দাঁড় করিয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো 9 লাখ কোটি টাকা ছাড়িয়েছে আসছে অর্থবছরের বাজেট। 2026-27 অর্থবছরের বাজেটে নিত্যপণ্যের দাম কমিয়ে যেমন সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন অর্থমন্ত্রী, তেমনি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়াতেও গুরুত্ব দিয়েছেন তিনি। ব্যবসায়ীরা বলছেন, এবার ব্যাংক আর জ্বালানি খাত নিয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। এই মুহূর্তে যদি বিনিয়োগ বান্ধব স্টেপস না নেওয়া যায়, তাহলে যেটা হবে যে কর্মসংস্থান তৈরি করা সম্ভব হবে না। বরঞ্চ এখন যে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে, যে কর্মসংস্থান কমে আসছে কিংবা বেকারত্ব বাড়ছে, যদি যেভাবেই বলি না কেন, সেই ট্রেন্ডটা রিভার্স করতে না পারলে আসলে আমাদের দারিদ্র্য বাড়তে থাকবে আরও। অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতিকে চাঙ্গা করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে নতুন সরকার। এতে করে ব্যবসায়ীরা পেতে পারে স্বস্তি। তবে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের পরিবেশ নিশ্চিত করলে দেশে কর্মসংস্থান বাড়বে বলে মনে করছেন তারা। সেজন্য অর্থনীতিকে চলতে হবে স্বাভাবিক গতিতে। আমাদের ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের জন্য যদি আমরা এরকম একটা এনাবলিং এনভায়রনমেন্ট, আমাদের যে লজিস্টিকগুলো আছে, আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, সেগুলো দিয়ে আমরা যদি তাদের জন্য একটা বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারি এবং তার রিটার্নটা সে যাতে স্বস্তিদায়কভাবে নিতে পারে, সেরকম একটা পরিবেশ তৈরি করতে পারলে আশা করি যে আমাদের ব্যবসা বাণিজ্যে একটা গতি আসবে, প্লাস কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ কিছুটা চ্যালেঞ্জিং বলে মনে করেন এনবিআরের সাবেক চেয়ারম্যান। তার মতে, জনগণের সেবা নিশ্চিত করে সরকার যদি ব্যয় সাশ্রয়ী হয়, তাহলে অনেকটাই সহজ হবে আয় ব্যয়ের হিসেব মেলানো। তবে ব্যয় করতে হবে অর্থনীতি সচল রাখতে। কেউ যে টাকা চুরি করে নিয়ে গেলে আমরা বলি কি 3টা ক্ষতি হয়। একটা হচ্ছে আমার এখানে কর্মসৃজন হতো, সেটা না হয়ে বিদেশে কর্মসৃজন হচ্ছে। আমার এখানে জিনিস উৎপাদন হতো, আমার লোকেরা ন্যায্য মূল্যে জিনিসটা পাইতো, সেইটা না হয়ে বিদেশের উৎপাদন বাড়াচ্ছ, তুমি টাকা নিয়ে গেছো ওখানে। তো সেই জন্যই এইসব জায়গায় শৃঙ্খলা এনে বিনিয়োগ করা, এটা হচ্ছে ব্যয়ের দিক থেকে সংকোচন করে অর্থনীতিকে সচল করার জন্য এই ব্যবস্থা। এছাড়াও অর্থনীতি স্থিতিশীল রাখতে আয় ব্যয়ের সমতা আনার বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে উৎপাদন, বিনিয়োগ ও ব্যবসা বান্ধব একটি ক্রিয়েটিভ বাজেট হিসেবে অভিহিত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, সব শ্রেণীর মানুষের কল্যাণের কথা চিন্তা করেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। এই বাজেটটাতে প্রতিফলিত হয়েছে যে সরকার কতটা আন্তরিক দেশের অর্থনীতিকে তারা পুনর্বাসন করতে চায় এবং একই সঙ্গে একটা গতি ফিরিয়ে আনতে চায়। এর সবচেয়ে বড় দিক হচ্ছে, যেটা আমার কাছে মনে হয়েছে, যে সম্পূর্ণ একটা ক্রিয়েটিভ বাজেট বলবো আমি এটাকে। সবচেয়ে বড় আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে, যে একটা দেশীয় উৎপাদনের ক্ষেত্রে যারা বিভিন্ন খাতে উৎপাদন করতে যাবেন, বিনিয়োগ করতে যাবেন, তাদেরকে যে প্রণোদনা দেওয়া হয়েছে, এটা আগে কখনো দেওয়া হয়নি। এবং সমস্ত কর রেয়াত দেওয়া হয়েছে এবং অন্য সব রকমের সুবিধা প্রদান করা হয়েছে। এবং যেখানে যেগুলো আমাদের দেশে উৎপাদন হয়, সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্য বিদেশ থেকে আমদানি করার ব্যাপারে কিন্তু সেখানে কর আরোপ করা হয়েছে, অর্থাৎ প্রোটেকশন পুরোপুরিভাবে দেওয়া হয়েছে। বাজেটে সরকার রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, সেটি অবাস্তব। কর ও বিদেশি সহায়তা নির্ভর বাজেট ঘোষণা করেছে বর্তমান সরকার, যা বাস্তবায়ন করা কঠিন। বৃহস্পতিবার বাজেট অধিবেশন শেষে সংসদ ভবন প্রাঙ্গণে বাজেটের প্রতিক্রিয়ায় সংসদের বিরোধী দলীয় উপনেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এ মন্তব্য করেছেন। বাজেট তো আজকেই পেশ হয়েছে, জনগণের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করবে এটা তো তখনই বোঝা যাবে এই আজকে পেশ করা বাজেট কিভাবে বাস্তবে আসছে এবং জনগণ কিভাবে সুবিধা পাচ্ছে। এই বাজেট যেটা দেওয়া হয়েছে, এখানে দুর্নীতি না হওয়ার বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং কারাপশান রোধ করাটা এখানে খুব বেশি ইম্পর্টেন্ট। কিন্তু সরকার এমন কোনো নীতিমালা বা গাইডলাইন দিতে পারে নাই যাতে করে এখানে কোনো কারাপশান হবে না, এবং কারাপশান করতে গেলে তারা কী ধরনের মেজার নেবে সে বিষয়ে কোনো বক্তব্য এখানে ওইভাবে আসে নাই, সেটা আমরা দেখছি। ঘাটতি বাজেটে বাড়বে ব্যাংক ঋণ,
এতে দেশের ব্যাংকিং খাত আরও বেশি দুর্বল হয়ে পড়বে বলে মনে করছে এনসিপি। বেসরকারি খাত ঋণ বঞ্চিত হয়ে সংকুচিত হতে পারে বলেই মত তাদের। পাশাপাশি চাকরির বাজার সংকুচিত হওয়ারও শঙ্কা তাদের। বাজেট প্রতিক্রিয়ায় এসব জানিয়েছেন এনসিপি নেতারা। তারা বলেন, এই উচ্চাভিলাষী বাজেট একেবারেই বাস্তবসম্মত নয়। বিএনপি সরকারের প্রথম বাজেট। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এই বাজেটকে কিভাবে দেখছে? সামাজিক নিরাপত্তা ও পে স্কেলে বরাদ্দ দেয়া হয়েছে বেশি, তাই রাজস্ব আহরণের চ্যালেঞ্জও বড়। ঘাটতি পূরণে বাড়বে ঋণের পরিমাণ, এমনটাই মনে করেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। সার্বিক ব্যয়, জনগণের সার্বিক ব্যয় একটা খাতে কমলেও সার্বিক ব্যয় বৃদ্ধি পাবে এবং মূল্যস্ফীতির সম্ভাবনার কথা যেটা আমি বললাম সেটা থাকবে। সবচেয়ে যেটা মানে জনগণের জন্য ভোগান্তির কারণ হবে সেটা হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ খাত। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের মতে এই বাজেট উচ্চাভিলাষী, বাস্তবসম্মত নয়। অর্থ সংগ্রহের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, ট্যাক্স, ভ্যাট ট্যাক্স সহ আরও বিভিন্ন আয়কর থেকে শুরু করে, সেই লক্ষ্যমাত্রাটাও অনেকটাই অবাস্তব এবং উচ্চাভিলাষী। যেটা মানে ওনারা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন এটা এর আগে কখনো বাংলাদেশে এত রাজস্ব সংগ্রহ করা সম্ভব হয় নাই কখনো। ফলে এই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে না পারলে শেষ পর্যন্ত এই বাজেট কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হবে। প্রতিক্রিয়ায় দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলছেন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ায় কিছুটা উপকার পাবে মানুষ, কিন্তু ঋণের বোঝা ব্যাংক ও বেসরকারি খাতকে দুর্বল করবে। আরও যদি ঋণ নেয় ব্যাংক, এই যে দুর্বল ব্যাংকিং খাত, তাহলে আপনার বেসরকারি খাতে যে চাপটা পড়বে, বেসরকারি খাতের থেকে তারা বিনিয়োগ পাবে না, তারা লোন পাবে না এবং কর্মসংস্থান সংকুচিত হবে। ব্যাংকিং খাত এবং অর্থনৈতিক খাতের সংস্কার নিয়ে কোনো ধরনের আলাপ নেই। ঋণ খেলাপিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে, লুটেরা গোষ্ঠীদের বিরুদ্ধে সরকার কী ব্যবস্থা নেবে, পাচারকৃত অর্থ সরকার কোন প্রক্রিয়ায় ফেরত আনবে, এইটা ছিল সরকার কিভাবে আয় বৃদ্ধি করতে পারে বা দেশের অর্থ কিভাবে বাড়ানো যেতে পারে, সেটা নিয়ে কিন্তু অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আমরা কিছু পাইনি। জনগণের প্রত্যাশা অনুযায়ী এই বাজেট মৌলিক পরিবর্তন ঘটাতে ব্যর্থ হবে বলেও মত তার। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। বাজেটের মাধ্যমে সরকার জনগণের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছে বলে মন্তব্য করেছে সিপিডি। রাজস্ব আদায়ে যেসব উদ্যোগ নেওয়া হয়েছে তা বাস্তবায়ন হলে এনবিআর সফল হবে বলেও মনে করে তারা। বেসরকারি খাতে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ তৈরি হতে পারে। সেজন্য সরকারের উচিত হবে অভ্যন্তরীণ উৎসের বাইরে বহিস্থ উৎস থেকে কিভাবে বেসরকারি খাতের জন্য ফান্ড ফ্লো নিয়ে আসা যায় এবং তাদের জন্য ঋণের ব্যবস্থা করা যায় সেটি দেখা। সাধুবাদ জানাতে যে সরকার এবার রাজস্ব আদায়ের জন্য বেশ কিছু নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন, কর জাল বিস্তৃত করবার উদ্যোগগুলো নিয়েছেন। এটা করতে পারলে আমার ধারণা এনবিআর একটা বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে। অর্থনৈতিক স্থিতায়নের জন্য 1 বছরের সময়ের কথা বলা হচ্ছে, আরও 3 বছরের পুনরুদ্ধারের সময়ের কথা বলা হচ্ছে এবং আরও 1 বছর এটাকে বিনির্মাণের কথা বলা হচ্ছে। তো যে সমস্ত পদক্ষেপের কথা এখন পর্যন্ত এসেছে তাতে দেখা যাচ্ছে যে সরকার অর্থনীতিতে চাঞ্চল্য আনার জন্য বিনিয়ন্ত্রণ এবং একই সাথে উদারীকরণের উপর বড় জোর দিয়েছে। প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী, তবে এটি ব্যবসা ও বিনিয়োগ সহায়ক বলে মনে করছে ঢাকা চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সন্ধ্যায় রাজধানীতে নিজেদের কার্যালয়ে বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা জানিয়েছেন সংগঠনটির সভাপতি তাসকিন আহমেদ। বাজেটে রাজস্ব আদায়ের যে আকাশচুম্বী টার্গেট দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা চ্যালেঞ্জিং হবে। 2026-27 বাজেটকে ব্যবসা ও বিনিয়োগ সহায়ক বাজেট হিসেবে বিবেচনা করতে হবে। তবে ব্যয় বাজেট বৃদ্ধির কারণে বেসরকারি খাতের ঋণ প্রবাহ অনেকটা প্রভাবিত হতে পারে। তাই বাস্তবায়ন সক্ষমতার উপর নির্ভর করবে আসল সফলতা। একই শহর, দুটি অভিজাত এলাকা, কিন্তু দুই এলাকার প্রাণভোমরা দুটি লেকের চিত্র যেন দুই মেরুর। একদিকে ধানমন্ডি লেক, যার সৌন্দর্য, পরিচ্ছন্নতার নান্দনিক পরিবেশ প্রতিদিন হাজারো নগরবাসীকে টানে। অন্যদিকে গুলশান বাড়িধারা লেক, যা এখন পরিণত হয়েছে দূষিত জলাধারে। কালো পানি, দুর্গন্ধ আর মশার উপদ্রবে অতিষ্ঠ স্থানীয়রা। জীববৈচিত্র্য হারিয়ে মৃতপ্রায় এই লেক ঘিরে বাড়ছে উদ্বেগ। সুমন মাহমুদের প্রতিবেদন। সবুজ গাছপালায় ঘেরা শান্ত পরিবেশ, স্বচ্ছ পানির লেক পারে কেউ হাঁটছেন,
কেউ ব্যস্ত শরীরচর্চায়, আবার কেউ পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন বিকেলের অবসর। দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও পরিচর্যায় ধানমন্ডি লেক যেন এক টুকরো শান্তির ঠিকানা। বিকেল গড়াতে এখানে বাড়তে থাকে দর্শনার্থীর ভিড়। অনেকেই সময় কাটান মাছ ধরায় কিংবা প্রকৃতির সান্নিধ্যে। ধানমন্ডির এই স্বস্তির চিত্রের ঠিক বিপরীত অবস্থা গুলশান বারিধারা লেকে। এখানে সৌন্দর্যের বদলে চোখে পড়ে দূষণের মতো ভয়াবহতা। লেকের পানি কুচকুচে কালো, বিভিন্ন ভবনের গৃহস্থালী বর্জ্য ও সুয়ারেজের সংযোগে প্রতিনিয়ত দূষিত হচ্ছে পানি। তীব্র দুর্গন্ধে লেক পারে দাঁড়ানোই কঠিন হয়ে পড়ে অনেক সময়। অচিরেই যত ধরনের এই যে পয়ঃসংযোগ আছে সেটাকে একটা টাইম বাউন্ড, একটা সময় দিয়ে আসলে মালিকদের বাধ্য করা উচিত এবং পেনালাইজেশন করা উচিত, শাস্তি দেওয়া উচিত কিভাবে তারা পারলেন এই পুরো লেকটাকে ধ্বংস করতে। দূষণের কারণে হারিয়ে যাচ্ছে জলজ প্রাণী ও প্রাকৃতিক ভারসাম্য। সেই সঙ্গে মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে লেকের বিভিন্ন অংশ। ফলে দুর্ভোগে পড়ছেন আশেপাশের বাসিন্দারা। এখন যদি আপনি গুলশান লেকে পড়েন, আপনার মৃত্যু অবধারিত, কারণ পানি এত নোংরা। এই পানি নোংরা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে গুলশান অঞ্চলে যত পয়ঃবর্জ্য আছে তার 90% গিয়ে পড়ছে এই লেকের মধ্যে। এককালে মানুষ লেকের পাড় দেখে বাসা কিনেছিল, কিন্তু লেকের পাড়ে এখন যারা বাসা কিনেছে তার বিক্রি করে চলে যাচ্ছে, তার কারণ তারা জানালা খুলতে পারে না, এত দুর্গন্ধ। রাজুকের অধীনে থাকা এই লেক সংস্কার ও পুনরুদ্ধারে বিভিন্ন সময়ে নেওয়া হয়েছে বড় বড় প্রকল্প, বরাদ্দ হয়েছে বিপুল অর্থ। তবে অভিযোগ রয়েছে দৃশ্যমান অগ্রগতি খুবই সামান্য। যদিও কর্তৃপক্ষের দাবি লেক দূষণমুক্ত করতে সমন্বিতভাবে কাজ চলছে। 1800 ভবনের মধ্যে আর 600টি ভবনে আমরা সেপ্টি ট্যাঙ্ক সোকেল পেয়েছি। বাকিগুলো আমরা অস্তিত্ব পাই নাই। তারা কেউ কেউ ওয়াসার লাইনে কানেকশন দিয়েছে, কেউ কেউ সিটি কর্পোরেশন স্ট্রম ওয়াটার লাইনে কানেকশন দিয়েছে। গুলশানের মতো জায়গায় যদি সুয়ারেজের লাইনটা ডিরেক্ট করে দেওয়া হয়, স্বাভাবিকভাবে পানি সেখানে ভালো থাকার কথা না। এখন রাজুকের যেহেতু জায়গা, রাজুক এটা সিদ্ধান্ত নিচ্ছে। রাজুক আমাদের সাথে কথা বলে আমাদেরকে রাজুককে যদি সহযোগিতা করতে হয় অবশ্যই আমরা করব। নগরবাসীর প্রত্যাশা দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে গুলশান লেকেও ফিরবে তার হারানো সৌন্দর্য ও প্রাণ। সুমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা। লাইসেন্স বাতিল কোনো সমাধান নয়, প্রয়োজন চিকিৎসা খাতের দুর্বলতা চিহ্নিত করা এবং তার মান উন্নয়ন। আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল প্রসঙ্গে এভাবেই নিজেদের মূল্যায়ন তুলে ধরেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে আপিলে নিজেদের যৌক্তিক অবস্থান তুলে ধরার সুযোগ পাবে অভিযুক্তরা। স্বল্পমূল্যে ভালো চিকিৎসা সেবা দেওয়ার কারণে সুনাম ছিল মগবাজারের আদ্দিন হাসপাতালের। কিন্তু 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বদলে গেছে দৃশ্যপট। দেশ জুড়ে আলোচনা সমালোচনার মাঝে চিকিৎসার লাইসেন্স বাতিল হয় আদ্দিন হাসপাতালের। স্বাস্থ্য অধিদপ্তর জানায় বাতিল হলেও রয়েছে আপিলের সুযোগ, যেখানে নিজেদের যৌক্তিক অবস্থান তুলে ধরতে পারেন হাসপাতাল কর্তৃপক্ষ। উক্ত অধ্যাদেশের 12 ধারা অনুযায়ী লাইসেন্স বাতিলের পরবর্তী 30 দিনের মধ্যে বাতিলের বিরুদ্ধে সরকারের কাছে আপনার আপিল বা পুনর্বিবেচনা করার আইনি সুযোগ রয়েছে। তবে হাসপাতালটিকে পুনরায় চিকিৎসা সেবা দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান হাসপাতাল কর্তৃপক্ষ। অব্যাহত রাখার গভর্নমেন্ট আমাদেরকে এই ব্যাপারে অনুমতি দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। চিকিৎসা সেবার দুর্বলতাগুলো চিহ্নিত না করে হাসপাতালের লাইসেন্স বাতিলকে সঠিক সমাধান মনে করেন না এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আইনের প্রয়োগ সর্বত্রই হোক, কিন্তু প্রয়োগের আগে মানুষকে উদ্বুদ্ধ করা আইন মানার ক্ষেত্রে এবং আইন দ্বারা যেন সমস্ত মানে নিয়ন্ত্রণ করা যায় সেটিরও ব্যবস্থা করা। তা না হলে কিন্তু একটি হাসপাতাল বন্ধ করলো আরেকটি খুললো, এর মধ্য দিয়ে কিন্তু সামগ্রিক সমস্যার সমাধান হবে না। হাসপাতালের কার্যক্রম পরিচালনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড বিবেচনায় নেওয়া উচিত বলেও মত দেন তিনি। সরকারি হাসপাতাল এবং বেসরকারি হাসপাতাল কোনোটাই কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী চলে না, আমাদের দেশীয় অবস্থার প্রেক্ষাপটে চলমান। এই অবস্থায় সরকারের উচিত যে তার পক্ষ থেকে পুরো সহযোগিতা প্রদান করে এই প্রতিষ্ঠানগুলোর মান উন্নয়নের ব্যবস্থা করা, একই সাথে একটি আইনি নজরদারি ব্যবস্থার মধ্য দিয়ে মানটাকে নিয়ন্ত্রণ করা।
শুধু ঘটনার পর তৎপর না হয়ে নিয়মিতভাবে হাসপাতালগুলোর চিকিৎসা সেবার মান তদারকিতে স্বাস্থ্য অধিদপ্তরের কঠোর নজরদারি প্রয়োজন বলেও মত দেন সংশ্লিষ্টরা। আখতারুজ্জামান, স্টার নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের প্রথম যে বাজেট, সেই বাজেটে নিত্যপণ্যের দাম সহনশীল রাখতে অন্তত 7টি পণ্যে কর ছাড়ের ঘোষণায় স্বস্তি জানিয়েছে সাধারণ মানুষ। এছাড়া সংস্কৃতি বিকাশ ও দেশের তথ্য প্রযুক্তি খাত সম্প্রসারণের উদ্যোগেও প্রশংসা করেছে সরকার। দীর্ঘ 2 দশক পর সরকারে এসে বাজেট উত্থাপন করল বিএনপি। 20 বছরের ব্যবধানে দলটির বাজেট বড় হয়েছে প্রায় 13 গুণ। 9,38,000 কোটি টাকার ব্যয় মেটাতে রাজস্ব আয় ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। দেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেটে অন্তত 60টি পণ্যে কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথম সারিতে আছে ধান, চাল, গম, ভোজ্য তেল, চিনি, লবণ, আলু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদার মতো নিত্যপণ্য। 5% পর্যন্ত উৎসে কর কমিয়ে করা হয়েছে 0, অর্থাৎ 100 টাকার চাল ডাল কিনতে গিয়ে 5 টাকা সাশ্রয় করতে পারবেন ভোক্তারা। সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। নিত্যপণ্যের দাম যেহেতু কমেছে, অনেক ভালো হয়েছে। দরিদ্র যারা আছে তাদের জন্য অনেক ভালো হয়েছে। এটা সরকারে এমনি খালি মুক্তি করিলো আর করলো, এটা তো বহুত দেখি আর ছোটতা কার্যকারী আলহামদুলিল্লাহ। সরকার একটা ভালো ঘোষণা দিয়েছে, সেটা হচ্ছে যে ব্যাংকের ঋণ এবার কমিয়ে আনবে, কিন্তু কতটুকু পারবে আমরা জানি না। বৃহৎ বিষয়টি বিবেচনা রাখা উচিত ছিল যে বিনিয়োগে গতি আনা, অর্থনীতিতে গতি আনা, শিল্প কৃষি উৎপাদনে গতি আনা, সেই জায়গাগুলো আসলে উপেক্ষিত থেকে গেছে। তরুণ ও যুবকদের নেশা থেকে দূরে রাখতে সিগারেটের মূল্য বাড়ানো হয়েছে সবচেয়ে বেশি। বিপরীতে সাংস্কৃতিক বিকাশ ঘটাতে বাদ্যযন্ত্র, ক্যামেরা সংশ্লিষ্ট যন্ত্রাংশ আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছে সংস্কৃতজনরা। সিনেমাটোগ্রাফি করার জন্য আমাদের যে ইকুইপমেন্টগুলা দরকার পড়ে, সচরাচর ক্যামেরা, লেন্স প্লাস আনুষঙ্গিক আরো যা যা প্রয়োজন পড়ে, লাইটিং সেটআপ, এগুলো অনেক ব্যয়বহুল। অনেকের ট্যালেন্ট থাকলেও, অনেকের ইচ্ছা থাকলেও, ভালো কাজ পারলেও হয়তো এর জন্য তারা এগুলো কিনতে পারে না। ইনস্ট্রুমেন্ট আমদানির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা ব্যবসায়ী তারা অনেক কম খরচে আমদানি করতে পারবে, প্লাস আমরা যারা মিউজিশিয়ান আছি আমরা অনেক রিজনেবল প্রাইসে আমরা কিনতে পারবো। তথ্য প্রযুক্তি খাত সম্প্রসারিত করতে বাজেটে ল্যাপটপ, কম্পিউটার, মনিটর আমদানিতে শুল্ক ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করায় কমছে এই প্রযুক্তি পণ্যগুলোর দাম। আগে যেটা কর সীমা ছিল মানুষের, সেটা বাড়ানো হয়েছে 3,75,000 টাকা পর্যন্ত নিয়ে আসা হচ্ছে। এটা যেমন সুখবর, পাশাপাশি এইটা সত্য যে করের হার যেটা 5% ছিল সেটা 10% করা হয়েছে। ঔষধ শিল্প যেগুলো আছে বিদেশ থেকে আমদানি করতে হয় মানুষের জীবন বাঁচানোর জন্য, যে ঔষধ সেইগুলোর উপরে কমানো উচিত। বিগত বছরগুলোর মতো এবারে দাম বাড়ছে আমদানিকৃত বিলাসী খাদ্য, গাড়ি ও নির্মাণ সামগ্রীর। কিছু গৃহস্থালী পণ্য কিনতেও ক্রেতাদের গুনতে হবে বাড়তি টাকা। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে মানুষ। সরদার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের জন্য এবারের বাজেটে বড় কোনো নতুন প্রকল্পের ঘোষণা নেই। তবে চলমান অবকাঠামো উন্নয়ন, বন্দর সম্প্রসারণ এবং যোগাযোগ খাতের প্রকল্পগুলো অব্যাহত থাকায় আশাবাদী ব্যবসায়ী ও সচেতন মহল। জোর দিচ্ছেন ঘোষণার চেয়েও বাস্তবায়নের ওপর, জানাচ্ছেন মান্নুর রশিদ অভি, ছবি তুলেছেন পিয়াল ঘোষ। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম অর্থনীতির বড় একটি অংশের যোগান আসে এই নগরী থেকে। বাজেট ঘোষণার পর এখন পাওয়া না পাওয়ার হিসাব মিলাচ্ছেন এখানকার ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। প্রস্তাবিত বাজেটে চট্টগ্রামের জন্য আলাদা কোনো মেগা প্রকল্পের ঘোষণা না থাকলেও চলমান কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পে বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক উন্নয়ন, রেল যোগাযোগ সম্প্রসারণ এবং বন্দর কেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম। স্ক্যানিং মেশিন যেগুলো আছে এগুলো খারাপ হয়ে গেছে, এখন চট্টগ্রাম বন্দর কোনো স্ক্যানিং মেশিন নেই। এই দুইটা জিনিস যদি হয় তাহলে আমদানি পর্যায়ে, রপ্তানি পর্যায়ে ব্যবসায়ীরা অনেক সুযোগ সুবিধার। বাজেটে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনার কথাও বলেছেন অর্থমন্ত্রী। এসব প্রকল্প বাস্তবায়িত হলে আমদানি রপ্তানি আরও গতিশীল হবে বলে মত ব্যবসায়ী নেতাদের। যদিও নতুন প্রকল্পের চেয়ে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ বলছেন তারা। বরাদ্দ যেগুলি করা আছে সেগুলি সঠিক সময়ে ছাড় করতে হবে। সঠিক সময়ে বরাদ্দগুলি ছাড় না করার কারণে অনেক প্রকল্প অনেক ডিলে হয়ে গেছে এবং অনেক প্রকল্পে অনেক ধরনের দুর্নীতিও হয়েছে। ইলেকট্রনিক ভেহিকেলের উপরে আপনার এসডিটা কমানো হচ্ছে, যাতে করে আপনার মানুষ আরও কম খরচে
ইভি ভেহিকেল পারচেস করতে পারে। বাজেটে ডায়ালাসিস ফিল্টার আমদানিতে শুল্ক প্রত্যাহার সহ স্বাস্থ্য ও শিক্ষা খাতের নানা উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন সমাজ। কৃষিখাত, শিক্ষা খাত সব জায়গায় দেখলাম উনি মোটামুটি স্পর্শ করেছেন এবং মানুষের সহায়ক করার জন্য যথাযথ চেষ্টা উনি করে আসছেন। গার্মেন্টস এবং বিভিন্ন আপনার যে বিভিন্ন ফ্যাক্টরি, মিল ফ্যাক্টরি যেগুলো আছে, আশা করছি আমাদের এখানে বিনিয়োগ বাড়বে। দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার, আমাদের দেশে অনেক আমলাতান্ত্রিক জটিলতার কারণে সিদ্ধান্ত নিতে অনেক দেরি হয়ে যায়, যার ফলে বাজেটগুলো বাস্তবায়িত হয় না। অনেক দিন দেরিতে হলেও এই একটা জিনিস ইন্ডাস্ট্রি একাডেমির সঙ্গে যে লিঙ্কে, যেটা সারা পৃথিবীতে আছে, সেটা বাংলাদেশে কখনোই চিন্তা করা হয়নি। বর্তমান সরকার সেটা চিন্তা করতে শুরু করেছেন। ঘাটতির বিশাল সাগর পেরিয়ে এই বাজেটের সুফল কতটুকু জনমানুষের কাছে যায় সেটি এখন দেখার বিষয়। মামুন রশিদ, অভি, স্টার নিউজ, চট্টগ্রাম। এদিকে এই অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক মানুষের সুরক্ষা ও অর্থনৈতিক ক্ষমতায়নে দেয়া হয়েছে জোর। বিএনপি সরকারের ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী নেয়া কর্মসূচি ফ্যামিলি ও কৃষক কার্ডে খরচ হবে এবার প্রায় 16,000 কোটি টাকা। বাকিটা থাকছে মুন্না প্রসিদের প্রতিবেদনে। দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সহায়তা করতে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার, যার পরিমাণ ধরা হচ্ছে 1,44,000 কোটি টাকা। বিদায় নিতে যাওয়া অর্থ বছরের তুলনায় যা প্রায় 18,000 কোটি টাকা বেশি। এই বাড়তি বরাদ্দের বড় অংশ যাবে সরকারের নির্বাচনী অন্যতম প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ডে। 14,500 কোটি টাকা ব্যয়ে 41 লাখ নারীকে এ কার্ড দেয়া হবে। নতুন অর্থবছরে কৃষক কার্ড কর্মসূচির জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,062 কোটি 50 লাখ টাকা। 100 উপজেলায় 42,50,000 কৃষক এ কার্ড পাবেন। এর মাধ্যমে বছরে 2,500 টাকা নগদ সহায়তার পাশাপাশি আরও 10 ধরনের সুবিধা দেওয়া হবে। বাজেটে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য মাসিক অনুদান এবং আবাসন সহায়তাও অব্যাহত থাকবে। এছাড়া বয়স্ক বিধবা, প্রতিবন্ধী মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতা ও ভাতার পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। প্রবীণদের জন্য ট্রেন ভ্রমণ বিনামূল্যে করা হচ্ছে। একটা নাগরিকের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রের যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব পালন করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আগামী অর্থ বছরে 41 লক্ষ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা এবং এর বিপরীতে 14,500 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে 2,500 টাকা করে ভাতা পাবেন। একই সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা আনতে সিঙ্গেল রেজিস্ট্রি সিস্টেম ও ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি চালুর কথা জানিয়েছে সরকার। আর সর্বজনীন পেনশনে যুক্ত বেসরকারি কর্মীরা অবসরের সময় মোট সঞ্চয়ের 30% অর্থ এককালীন গ্র্যাচুইটি হিসেবে তুলতে পারবেন। বাজেটে নিম্ন আয়ের মানুষ, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী সহ সামাজিক সুরক্ষার আওতায় থাকা জনগোষ্ঠীকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে তাদের জীবনমান উন্নয়ন, মৌলিক চাহিদা পূরণ এবং অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করার লক্ষ্যে এ খাতে বরাদ্দ বাড়িয়েছে সরকার। তবে সাধারণ মানুষের প্রত্যাশা এসব সুবিধা যেন প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছায়। মুন্না রশিদ, স্টার নিউজ, ঢাকা। কর্মসংস্থান বাড়াতে মুক্ত বাণিজ্য অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের বিকাশে। আইটি খাতেও তরুণদের চাকরির সুযোগ করে দিতে চায় সরকার। অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2026-2027 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন। উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা, নিম্নমুখী কর্মসংস্থান, নানামুখী অর্থনৈতিক চাপের মধ্যে যে বাজেট ঘোষণা করা হয়েছে, সেখানে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য নানা কর ছাড়ের পাশাপাশি 60টি কৃষিপণ্যের উৎসে কর কমানো হয়েছে। স্থবির অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে উৎপাদন ও বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির উপর জোর দিচ্ছে সরকার। এজন্য প্রতিষ্ঠা করা হবে মুক্ত বাণিজ্য অঞ্চল। কর্মসংস্থান বাড়াতে গুরুত্ব দেওয়া হচ্ছে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প বা এসএমই খাতকে। বাণিজ্য বিনিয়োগের প্রসারে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় মুক্ত বাণিজ্য অঞ্চল, ফ্রি ট্রেড জোন স্থাপনের সুবিধার্থে কাস্টমস আইনে একটি নতুন অধ্যায় সহ কতিপয় বিধান সংযোজনের প্রস্তাব করছি। মুক্ত বাণিজ্য অঞ্চলের অভ্যন্তরে রপ্তানির উদ্দেশ্যে পণ্য শুল্ক কর ব্যতিরেকে
আমদানি করে তার সংরক্ষণ, গ্রেডিং, প্যাকিং, উৎপাদন ও প্রক্রিয়াজাত করা সম্ভব হবে। এটা একটু আবার বলি। বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা ও জনস্বাস্থ্যেও। চিকিৎসা যন্ত্রপাতি উৎপাদন শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় 2030 সাল পর্যন্ত অব্যাহত রাখার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। দেশের চিকিৎসা যন্ত্রপাতি ও যন্ত্রাংশ, মেডিকেল ইকুইপমেন্ট উৎপাদনকারী শিল্পের বিকাশের স্বার্থে এই শিল্পের অতি প্রয়োজনীয় কতিপয় কাঁচামাল আমদানিতে 15% এবং অন্য কিছু কাঁচামাল আমদানিতে 5% আমদানি শুল্ক নির্ধারণ করার এবং এই সংশ্লিষ্ট প্রজ্ঞাপনের মেয়াদ আগামী 30 জুন 2030 সাল পর্যন্ত বলবৎ রাখার প্রস্তাব করছি। আইটি খাতেও কর্মসংস্থান বাড়াতে চায় সরকার। এজন্য এ খাতের বিভিন্ন পণ্যের আমদানি শুল্ক অব্যাহতির প্রস্তাব দেওয়া হয়েছে। বিএনপি সরকারের নতুন খাত ক্রিয়েটিভ ইকোনমি। কিছু চলচ্চিত্র নির্মাণ সামগ্রীতে শুল্ক কর কমানোর প্রস্তাবও এসেছে অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায়। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিন। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী হওয়ার 3 মাসের মাথায় কক্সবাজার সফর করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার প্রধানের আগমনকে ঘিরে সমুদ্রকন্যা কক্সবাজারে চলছে সাজ রব। সফরে বাবার স্মৃতি বিজড়িত পাতলি খালের পুনঃখনন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। তবে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে শুরু করে রোহিঙ্গা সংকট সমাধান, চারদিকে বইছে দাবির জোয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে নতুন করে সাজছে পর্যটন নগরী কক্সবাজার। আর এই উৎসবমুখর সাজসজ্জায় দিনরাত কাজ করে চলেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সফরে পাবলিক বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজের কার্যক্রম চালু ও রোহিঙ্গা সংকট সমাধান সহ একাধিক বিষয়ে সরকার প্রধানের নজর কাড়া হবে। আমি আশা করি তারেক রহমান সাহেব এই রোহিঙ্গা আপনার রিফিউজিদেরকে প্রত্যাবাসন করার জন্য আবারও তৎপর হয়ে সফল হবেন। দীর্ঘদিন পর আমরা একটা নতুন উপজেলা পাইছি। 7টা ইউনিয়নে প্রায় 2.5 লক্ষ জনগোষ্ঠী আছে। এখানে এই জনগোষ্ঠীর এখন নাগরিক সুযোগ সুবিধা এখন দূরগোড়ায় পাবে। সমুদ্রকন্যা কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা প্রয়োজন, এমন প্রত্যাশাও তুলে ধরা হবে প্রধানমন্ত্রীর কাছে। এটা আনুষ্ঠানিকভাবে কক্সবাজারকে পর্যটক রাজধানীর জন্য ঘোষণা করা হয়, সেই সাথে প্রয়োজনীয় জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়। চট্টগ্রাম কক্সবাজার 4 লেন, কক্সবাজারে সদর হাসপাতালে রোগীদের ডায়ালিসিসের ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। যে স্থানগুলোতে উনি উদ্বোধন করবেন বা মত বিনিময় করবেন, সেটার জন্য আমরা সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যাতায়াত এবং সফরটাকে নিরাপত্তামূলক এবং সফল করার লক্ষ্যে যে কোঅর্ডিনেশন সেগুলো আমরা করেছি। আমাদের যত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং সাথে অন্যান্য যারা স্টেক হোল্ডার যারা আছে, এই যে পিডাব্লিউডি থেকে শুরু করে সবাই, জেলা প্রশাসন, রোডস অ্যান্ড হাইওয়েজ, বিদ্যুৎ, সবাই আমরা ঐকান্তিকভাবে প্রচেষ্টায় আছি যেন এই সফরটি অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়। আয়োজকরা জানান, সফরে নবগঠিত মাতামুহুরী উপজেলা এবং পেকুয়া পৌরসভার প্রশাসনিক বিভাগ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিকেলে চকরিয়ায় দলীয় জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন সরকার প্রধান। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। প্রধানমন্ত্রীর সফর ঘিরে চলছে নানা প্রস্তুতি। সমুদ্রকন্যা কক্সবাজারে চলছে সাজ রব। এ বিষয়ে আমরা আরও জানবো। আমাদের সহকর্মী মহিবুল্লাহ মহিবের যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মহিব, আমাদেরকে জানাবেন যে আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন এবং এই প্রধানমন্ত্রীর সফর ঘিরে কি কি কর্মসূচি রয়েছে এবং সেখানকার বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। তো প্রধানমন্ত্রী এটি ষষ্ঠবারের মতো কক্সবাজার আসছেন, তবে প্রধানমন্ত্রী হয়েই তিনি কিন্তু কক্সবাজার আসছেন প্রথমবারের মতো। তবে রোহিঙ্গা সংকটের পাশাপাশি এখানকার যে দাবিগুলো মূলত রয়েছে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজের যে হাসপাতালের যে পূর্ণাঙ্গ চালু, এই সমস্ত বিষয় নিয়ে মূলত কক্সবাজারের মানুষ আগ্রহ প্রকাশ করেছে বা তাদের দাবি হিসেবে নানা মাধ্যমে আসলে প্রচার করছে। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস রয়েছে, যেহেতু বিএনপি চেয়ারম্যান হওয়ার পর প্রথমবার তারেক রহমান কক্সবাজার আসছেন, সেক্ষেত্রে কক্সবাজারের 4টি আসনেই বিএনপি নেতাকর্মীরা উচ্ছ্বসিত বলা চলে। আর
সবচেয়ে বেশি উচ্ছ্বসিত নতুন উপজেলা মাতামুহুরীর মানুষ, এবং নতুন পৌরসভা পেয়েছে পেকুয়া, সেখানকার মানুষও কিন্তু উচ্ছ্বসিত। কারণ পেকুয়া পৌরসভা হয়েছে, মাতামুহুরী একটি নতুন উপজেলা হয়েছে, সেখানকার মানুষের মধ্যে উচ্ছ্বাস উদ্দীপনার জায়গাটা সবচেয়ে বেশি। প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছাবার পর বিমানবন্দর থেকে এই সড়ক ব্যবহার করে তিনি যাবেন তার বাবার স্মৃতি বিজড়িত পাতালি কাল খনন কর্মসূচির পূর্ণকরণ কর্মসূচির উদ্বোধন করতে। সেখান থেকে তিনি দুলাঝাড়া সাফারি পার্কে তার যেই গাছ রোপণ কর্মসূচি রয়েছে সেইগুলো সেখানে যাবেন এবং সেখান থেকে পেকুয়া এবং মাতামুহুরীতে তিনি পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর এবং মাতামুহুরী উপজেলা ভিত্তিপ্রস্তরে স্থাপন করবেন। এই ছিল আসলে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে কক্সবাজারের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি খুবই কঠোর ভাবে নেওয়া হয়েছে। জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য জেলা থেকেও প্রশাসনের লোকজন কক্সবাজারে এসে এবং ঢাকার সাথে সমন্বয় করে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি আসলে নেওয়া হয়েছে। তো মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে আসলে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সাজ রব কক্সবাজারে। দর্শক, এবার আমরা দৈনিক জাতীয় পত্রিকার প্রধান শিরোনামগুলো দেখবো, জন্য আমরা যুক্ত হচ্ছি সহকর্মী প্লাবনের সাথে। তো আপনাকে ধন্যবাদ। আমরা আসলে সকাল থেকে গুড মর্নিং বাংলাদেশের মাধ্যমে, স্টার নিউজের মাধ্যমে দর্শকদের যেসব খবর নিয়ে আলোচনা করছিলাম, একই সঙ্গে সম্প্রচার করছিলাম, সেই খবরগুলোই মূলত গুরুত্ব পেয়েছে। আজকে আসলে বাজেটময় পুরো বিভিন্ন গণমাধ্যম পত্রিকার পাতা। আমরা একটু শুরুতে দৈনিক যুগান্তরের দিকে নজর দিতে চাই। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম যেটি করা হয়েছে, হেডলাইন, কঠিন সময়ে স্বপ্নের কাব্য। আসলে এই কঠিন সময় এই নতুন সরকারের জন্য অর্থনীতির অবস্থা যে ভালো না, সেটি বারবারই এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বলে আসছে। লাখ লাখ কোটি টাকা বাইরে পাচার হয়েছে। একই সঙ্গে দেশের যে প্রধান অর্থনীতির প্রধান যে খাত, ব্যাংক খাত, সেই খাত আসলে স্বস্তির মধ্যে নেই, যে কারণে কঠিন সময়ে স্বপ্নের কাব্য। এবং সেখানে যেটি বলা হচ্ছে যে স্বস্তি অস্বস্তিতে আসলে মধ্যবিত্ত, এটি একটি প্রতিবেদন করেছে। সেখানে যেটি বলা হচ্ছে, কর্মুক্ত আয় সীমা 25,000 টাকা বেড়েছে, এটি একটি স্বস্তির জায়গা। নিত্য প্রয়োজনীয় কর পণ্যে 60টি পণ্যে আসলে কর কমেছে, যেটি প্রভাব পড়তে পারে দ্রব্যমূল্যের বাজারে, নিত্যপণ্যের বাজারে। পাশাপাশি ওষুধের দাম কমতে পারে, যেটিও বড় স্বস্তির খবর। এবং পাশাপাশি বিভিন্ন কার্ড তো আছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো কার্ড তো আছে। যারা একেবারে নিম্নবিত্ত মানুষ, তাদের কাছে সরকার সহায়তাগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি বিনিয়োগজনিত কর রেয়াতের সীমা কমেছে। স্বর্ণ বিক্রি করলে মূলধনী কর দিতে হবে, স্বর্ণ বিক্রির উপরে আসলে কর দেওয়ার কথা বলা হয়েছে। এই বাজেটে বাড়ি নির্মাণের খরচ আসলে বাড়বে, এই জায়গাগুলোই কর বাড়ছে। পাশাপাশি করমুক্ত আয়সীমা 25,000 টাকা বেড়েছে, নিত্য প্রয়োজনীয় 60 পণ্যের কর কমেছে, ওষুধের দাম কমতে পারে, সেটি বড় স্বস্তির জায়গা। যেটি বলা হচ্ছে, পাশাপাশি আমরা দেখছিলাম যে দাম কমবে, শিশু খাদ্যের দাম কমবে বলা হচ্ছে। আমদানিকৃত শিশু খাদ্য প্রস্তুত সামগ্রীর আমদানি শুল্ক 15% থেকে 10% করা হয়েছে। মশলার দাম কমবে এবারের বাজেটের মাধ্যমে। মোবাইল ফোন, স্থানীয়ভাবে যেসব মোবাইল ফোন উৎপাদন, সেই জায়গায় 22টি উপকরণের অগ্রিম আয়কর 5% থেকে কমিয়ে 1% করা হয়েছে। পাশাপাশি স্বর্ণালঙ্কার বিক্রিতে 5% ভ্যাট ছিল, যা স্বর্ণালঙ্কারের বিক্রির মূল্যের উপর আদায় করা হতো। বাজেটে 5%-এর পরিবর্তে ভরি প্রতি 2,500 টাকা সুনির্দিষ্ট কর বসানো হয়েছে। এতে স্বর্ণালঙ্কারের দাম কমবে, স্বর্ণের দাম কমবে, কিন্তু স্বর্ণ যারা বিক্রি করবেন তাদের হয়তোবা বেশি টাকা গুনতে হবে। বিদেশ থেকে খেজুর আমদানিতে রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করা হয়েছে, এতে বাজারে খেজুরের দাম কমতে পারে। ক্যামেরা, ক্রিয়েটিভ ইকোনমি গড়ে তুলতে উচ্চ প্রযুক্তির সিনেমাটোগ্রাফিক ক্যামেরা ও এর যন্ত্রাংশ আমদানিতে শুল্ক 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে, যে কারণে ক্যামেরার দাম কমবে এই বাজেটের মাধ্যমে। বৈদ্যুতিক গাড়ি কমবে, পরিবেশ বান্ধব বৈদ্যুতিক গাড়ি আমদানিতে বর্তমানে 93% শুল্ক কর রয়েছে, এটি কমিয়ে $25,000 মূল্যের গাড়ির জন্য 64% এবং $50,000 মূল্য পর্যন্ত গাড়ির কর 80% করা হয়েছে। তো এই জায়গায় আসলে বৈদ্যুতিক যে গাড়ি যারা কিনবেন তারা কিছুটা দাম কম পাবেন আগের তুলনায়। কম্পিউটার, প্রিন্টার, কম্পিউটার জাতীয় পণ্য যেগুলো, সেগুলোর দাম আসলে কমবে। তো তথ্য প্রযুক্তি, একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে দাম কমার জায়গায় বড় প্রভাব ফেলবে এবারের বাজেট। আমরা একটু প্রথম আলোর দিকে নজর দেব দর্শক। প্রথম আলোর লাইন খুব ইন্টারেস্টিং, বড় স্বপ্ন, বিশাল বাজেট, বিপুল ছাড়। সরকার একটু ব্যালেন্স করার চেষ্টা করেছে, স্বপ্ন বড়, বাজেটও বিশাল বড়। আমরা বিগত কয়েক
অর্থ বছর থেকে দেখছি যে বাজেট আসলে অনেক বড়। এবারও 9,38,000 কোটি টাকার বাজেট দিয়েছে বিএনপি নতুন সরকার। সেখানে ব্যয় 9,38,000 কোটি টাকা, আয় দেখানো হয়েছে 6,95,000 কোটি, ঘাটতি 2,43,000 কোটি টাকা, যেটি অভিযোগ করা হচ্ছে এনসিপি জামাতের পক্ষ থেকে কিংবা বিভিন্ন অর্থনীতিবিদদের পক্ষ থেকে যে এই যে 2,43,000 কোটি টাকা ঘাটতির কথা বলা হচ্ছে, সেই ঘাটতি পূরণের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা এই বাজেটে তুলে ধরতে পারেননি অর্থমন্ত্রী। সেটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে এই সরকারের সামনে। 10 অগ্রাধিকার, সবার জন্য উন্নয়ন, সবার জন্য মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা। জানিয়ে রাখি দর্শক, শিক্ষা এবং স্বাস্থ্যসেবায় এবার বাজেট বেশ বেড়েছে। স্বাস্থ্য খাতে প্রায় দ্বিগুণ বাজেট বেড়েছে, শিক্ষাতে উল্লেখযোগ্য সংখ্যক পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে এই বাজেটের মাধ্যমে একেবারে এই সরকারের অবস্থান জানানো হয়েছে যে শিক্ষা স্বাস্থ্যে এই সরকার আসলে গুরুত্ব দেবে, যে কারণে আগের তুলনায় শিক্ষা স্বাস্থ্য খাত থেকে বাজেট বাড়ানো হয়েছে। সর্বজনীন সামাজিক সুরক্ষা এই সরকার শুরু থেকেই গুরুত্ব দিচ্ছে। বিনিয়োগ নির্ভর কর্মসংস্থান ও উৎপাদনমুখী অর্থনীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তায় গুরুত্ব দেওয়া হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ, এই জায়গাগুলোতে গুরুত্ব দেওয়া হচ্ছে। দাম বাড়তে বাড়তে পারে কমতে পারে, এগুলো নিয়ে জানাচ্ছিলাম। হোসেন জিল্লুর রহমান অর্থনীতিবিদ, তিনি যেটি বলছেন যে ফিল গুড লক্ষ্য বেশি, বাস্তব কৌশল কম। মানে লক্ষ্য বেশি কিন্তু বাজেট হয়তোবা তার কাছে ফিলিং গুড মনে হচ্ছে। অন্যদিকে আশান্বিত, একদিকে আশঙ্কিত, মানে আশা দুরাশার দোলা চলে এই বাজেট হিসেবে দেখছেন সৈয়দ নাসিম মঞ্জুর, যিনি সাবেক সভাপতি মেট্রো চেম্বারের। ব্যাংক হিসাবে লাগাম টানবে TIN, এই জায়গাটাই বেশ কৌশল করেছে এই সরকার। আমরা একটু অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো ও ইশতেহার বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ আছে, পুনর্গঠন ও সংস্কারের চ্যালেঞ্জ। ইত্তেফাক বলছে জাতীয় বাজেটে রাজস্ব প্রাপ্তির লক্ষ্য 6,95,000 কোটি, সামগ্রিক ঘাটতি 2,43,000 কোটি, শিক্ষায় রেকর্ড 1,36,000 কোটি টাকা বাজেট, যেটি বলছিলাম যে সরকার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বেশ গুরুত্ব দিয়েছে। আমরা একটু আমার দেশ পত্রিকা আমরা বরাবরই দেখি যে সরকারের গঠনমূলক সমালোচনা সবসময় করে। আবারের আজকের যে শিরোনাম সেটি একটু পজিটিভ মনে হচ্ছে, উদ্যোক্তা ও তরুণ বান্ধব বাজেট, যেখানে এক নজরে আয় ব্যয়ের খতিয়ান তুলে ধরা হয়েছে শিরোনামের মধ্যে দিয়ে। পরিচালন ব্যয় কোন খাতে কত কর, সেটি একটা গ্রাফিক্সের মধ্য দিয়ে বাজেট তুলে ধরা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি বাস্তবায়নে কঠিন পরীক্ষা দিতে হবে সরকারকে, যেটি একজন অর্থনীতিবিদ বলছেন। বিশ্বকাপের জমকালো উদ্বোধন, আমরা বিশ্বকাপ শুরু হলো দর্শক, যদিও বাজেটের ভিড়ে বিশ্বকাপ বাংলাদেশের যে পত্রিকাগুলো আমরা দেখছিলাম সকালবেলা, এই পত্রিকার আসলে খুব বেশি জায়গা পায়নি, কারণ বিশ্বকাপের থেকে বাংলাদেশের মানুষের কাছে আসলে বাজেটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এবারের বাজেট যেটি আসলে সরকার বারবারই বলছে যে অর্থনীতির অবস্থা ভালো না, তার মধ্য দিয়ে সরকার আসলে কেমন বাজেট দেয় সেটিতে নজর সবার ছিল। সে কারণে ছোট্ট একটা নিউজ আমরা দেখছি যে আমার দেশ জমকলে আয়োজন উদ্বোধন হয়েছে এবং মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার খেলা দিয়ে কালকে রাত 1টায় বিশ্বকাপের যাত্রা শুরু হলো এবং সেই খেলায় কিন্তু স্বাগতিক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকা হারিয়ে শুভ সূচনা করেছে। সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল জুলাই থেকে একটি শিরোনাম করেছে। অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়, যেটি নিয়ে আমরা শুরুতেই দর্শক এই খবরটা আসলে জানিয়েছিলাম। সেই জায়গায় বাংলাদেশের শিবিরে একদিকে উচ্ছ্বাস আনন্দ, অন্যদিকে ক্যাপ্টেন মিরাজ হাসপাতালে এখনও 24 ঘন্টার পর্যবেক্ষণে তিনি আছেন। সবাই আশা করছেন তিনি দ্রুত হাসপাতাল থেকে ফিরবেন সুস্থ হয়ে, একেবারে মাথায় আঘাত পেয়েছেন তিনি। আমরা একটু নিউ এজে নজর দেব দর্শক। লার্জেস্ট বাজেট ফোকাসেস অন সোশ্যাল সেফটি, এডুকেশন অ্যান্ড হেলথ, এই তিনটি খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দর্শক। সোশ্যাল সেফটি, সামাজিক নিরাপত্তা খাত, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। আমরা দেখছিলাম যে অর্থমন্ত্রী বলেছেন যে প্রবাসীদের জন্য কার্ড দেয়া হবে। পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। গভর্নমেন্ট সেটস লফটি রেভিনিউ টার্গেট আমিড চ্যালেঞ্জেস, অনেক চ্যালেঞ্জ সত্ত্বেও এই তিনটা জায়গায় অনেক বেশি গুরুত্ব সরকার দিয়েছে। পে স্কেল চালু হচ্ছে নতুন সরকারের মাধ্যমে পহেলা জুলাই থেকে, সেটি একটি গুরুত্বপূর্ণ খবর। এই খবরগুলো ঘুরে ফিরে এসেছে। একটি দেখতে পাচ্ছেন যে একটা ছোট্ট একটু বড় করে একটা ছবি দেওয়া হয়েছে, ইনফ্লেশন, বরোয়িং, ডেফিসিট, ইনফ্লেশন। অর্থমন্ত্রী যে চ্যালেঞ্জের মধ্যে আছেন, ডেফিসিট থেকে বাজেট গোলে পৌঁছাতে তাকে ডেফিসিটের মধ্য দিয়ে অনেক বড় চ্যালেঞ্জ উতরিয়ে তাকে লক্ষ্যে পৌঁছাতে হবে। দৈনিক ইনকিলাব
আমরা একটু জাস্ট প্রথম পেজটা যদি একটু দেখতে চাই, $1 ট্রিলিয়ন অর্থনীতির রূপরেখার কথা বলা হচ্ছে এখানে। 9,38,000 কোটি টাকার বাজেট পেশ এবং জাতীয় বাজেট যেটি রাজস্ব প্রাপ্তির লক্ষ্য, ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তাসকিনের ছবি দিয়ে একটি শিরোনাম করেছে এখানে। শিক্ষা খাতের রেকর্ড 1,36,000 কোটি টাকার 606 কোটি টাকা বরাদ্দ। কালো টাকা সাদা করার সুযোগ অর্থমন্ত্রী দিয়েছেন বিএনপি সরকার এবারও। এবং চিন্তাশীল বাজেট কিন্তু বাস্তবায়নে আর্থিক ভিত্তি দুর্বল, যেটি ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন। স্বাস্থ্যসেবা উন্নয়নে কোনো নির্দেশনা নেই, উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বাজেট এনসিপি বলছে। 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল, সেটিও একটি গুরুত্বপূর্ণ খবর। মেট্রো রেলেও ছাড়, 65 বছরের বেশি বয়সীদের লাগাম লাগবে না ট্রেন ভাড়া। কৃষক কার্ডের জন্য বাজেটে বরাদ্দ 1 লাখ কোটি টাকা। 42,000 কোটি টাকার বাজেট প্রতিরক্ষা বাজেটে। স্বাস্থ্য খাতে 69,000 কোটি টাকা বাজেট। সব মিলিয়ে এই ছিল বাজেট নির্ভরই এবারের আজকের এই শুক্রবারের পত্রিকার পাতা। পাশাপাশি আমরা দেখলাম যে সেই জায়গায় বলা হয়েছে যে এবারের বাজেট অর্থনীতিবিদরা কিংবা যারা বাজেট নিয়ে বাজেট পর্যবেক্ষণ করেন তারা যেমনটা বলছেন যে এই বাজেট সামনে অনেক বড় চ্যালেঞ্জ বাস্তবায়নে। সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকলেও লক্ষ্যমাত্রা পূরণে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই পদক্ষেপগুলো এখন পর্যন্ত স্পষ্ট নয়। পাশাপাশি বিশ্বকাপ, একই সঙ্গে বাংলাদেশের অন্যতম নজর যেটি ছিল আসলে বাজেট বিশ্বকাপ, এই দুটি নিয়েই মূলত আজকের পত্রিকার পাতা। এই ছিল মোটামুটি তো আমার কাছে। ধন্যবাদ আপনাকে প্লাবন। দর্শক, দৈনিক পত্রিকার প্রধান শিরোনামগুলো আমরা দেখছিলাম প্লাবনের কাছ থেকে। পুশিন ইস্যুতে শঙ্কিত চুয়াডাঙ্গার সীমান্ত এলাকার কৃষকরা। মাঠে কাজ করতে গিয়ে নিরাপত্তা নিয়ে চিন্তিত তারা। মাঠে যেতে চাচ্ছেন না অনেকে, এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। বিজিবি বলছে অবৈধ অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা। সহযোগিতা করছেন স্থানীয়রাও। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ভাই হারানো কৃষক আরব আলী। চুয়াডাঙ্গার দর্শনার জয়নগর গ্রামের সীমান্তর 75 নম্বর পিলারের কাছে চাষাবাদ তাদের। মাঠে কাজ করার সময় তার আরেক ভাই আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়ে মারা যান। একই গ্রামের আরেক কৃষক ইসমাইল হোসেন, তিনিও আছেন আতঙ্কে। নিরাপত্তার শঙ্কায় মাঠে কাজ করতে আসছেন না অনেকেই, এতে ব্যাহত হচ্ছে কৃষিকাজ। একবার আমার ভাইকে এসে ভেতরে এসে গুলি করে দিয়ে মারি দিয়ে চলে গেল, এই মেলা ভেতরে চলে এসেছিল। এটা আমাদের একটা আতঙ্ক আছেই, যে অবস্থা চলছে আমরা খুবই আতঙ্কে ভয়ে থাকি। বর্ডার 0 পয়েন্টে চাষবাস করতে আমাদের খুব ভয় লাগে। বিএসএফরা আসে এসে দপদাপার গুলি করে দিয়ে দৌড় মারে। আমরা তো এখন কৃষক বাংলাদেশের, আর ওরা ধরেন ভারতের, এখন ওরা তো মেরিও দিতে পারে। এখন কত মানুষ মেরিও দিয়েছে আমার বাংলাদেশের লোক। চুয়াডাঙ্গা সীমান্তে রাতের আধারে পুশিনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তবে বিজিবির কঠোর অবস্থানে বারবার ব্যর্থ হয়েছে। বিজিবি জানায় অবৈধ অনুপ্রবেশ ও পুশিন রোধে সীমান্তে দিন ও রাত সার্বক্ষণিক টহল ও মাইকিং অব্যাহত রয়েছে। বৃদ্ধি করা হয়েছে জনবল। দেশের সার্বভৌমত্ব ও সীমান্তে নিরাপত্তা রক্ষায় বিজিবিকে সহযোগিতা করছেন স্থানীয় বাসিন্দারাও। বাংলাদেশের নিরাপত্তার জন্য আমরা বেশি চিন্তিত যে এটা কেন হবে। তাদের দেশের নাগরিক, তাদের দেশে থাকবে, তারা কেন জোর করে আমাদের এই ভূখণ্ডে ঠেলে দেবে তাদেরকে। নির্বাচনের পরে ভারত সরকার যে শুরু করেছে বাংলাদেশে দিকে মানুষ ঠেলে দিচ্ছে, আমরা রাত দিন সব সময়কার জন্য বিজিবির সাথে প্রস্তুত থাকি। অবৈধ পুশিন ঠেকাতে 113 কিলোমিটার সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। কোনো অবস্থাতেই যেন অবৈধ অনুপ্রবেশ বা পুশিন সংঘটিত না হয়, সে লক্ষ্যে সীমান্তে আমরা অতিরিক্ত সতর্কতা জারি করেছি এবং টহল ও জনবল বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সীমান্তবর্তী এলাকার জনসাধারণকে সঙ্গে নিয়ে বিজিবি সার্বক্ষণিক নজরদারি কার্যক্রম পরিচালনা করছে। গত কয়েকদিনে চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের আনন্দবাস, বারাদি ও দর্শনা সীমান্তে 7 থেকে 8 বার পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। যেমনটা দেখছিলেন, পুশিনকে কেন্দ্র করে সীমান্তে চলছে কঠোর নজরদারি। এই বিষয়টি নিয়ে আমরা আরও বিস্তারিত জানতে চাই, বুঝতে চাই। সেটি জানাতে মেহেরপুর এবং লালমনিরহাট থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। শুরুতেই মেহেরপুরের রাশেদুজ্জামানের সাথে যুক্ত হতে চাই। রাশেদ, কেমন দেখছেন এখন সীমান্তের পরিস্থিতি? কি তথ্য আছে আপনার কাছে?
ফারদিন, গেল কয়েকদিন আগে যে 6 জনকে পুশিং করা হয়েছিল তারপর থেকে নতুন করে এখনো সীমান্তে পুশিংয়ের ঘটনা এখন পর্যন্ত মেহেরপুরে ঘটেনি এবং যেটি আমরা জানতে পেরেছি যে দিল্লিতে যে বিএসএফ বিজিবি যে বৈঠক চলছে এই বৈঠক চলাকালীন সময়ে অনেকটা থমথমে অবস্থা সীমান্তে বিরাজ করছে এবং পুশিংয়ের ঘটনা এই কারণে হয়তো বন্ধ রয়েছে এমনটি যারা সাধারণ মানুষ রয়েছেন তারা সবাই মনে করছেন। আমরা গত কয়েকদিনে সীমান্তে যেটি দেখছি যে সীমান্তে একটা চাপা আতঙ্ক বিরাজ করছে। যারা এই এলাকার মানুষ রয়েছেন তারা শূন্য রেখায় এসে কাজ করতে তারা সমস্যায় পড়তে হচ্ছে। ওপারে যারা কৃষক রয়েছে এপারে যারা কৃষক রয়েছে তাদের মধ্যে একটা যে সৌহার্দ্যপূর্ণ যে বসবাস ছিল সেটিও কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে না। উভয়ের মধ্যেই কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে। এই কয়েকদিনে সীমান্ত ঘুরে আমরা যেটি লক্ষ্য করেছি বা গ্রামবাসী যেটি বলছেন যে ওপারে যে বিএসএফ যে টহলরত অবস্থায় যে পরিমাণ তাদের যানবাহন রয়েছে এবং যত দ্রুত তারা এক স্থান থেকে আরেক জায়গায় যেতে পারে এবং তারা কিন্তু যে গেটগুলো রয়েছে সেই গেটগুলোতে রাতের আধারে বা যে কোনো সময় তার কাটা পার করে যে পুশিংয়ের ঘটনাগুলো ঘটাচ্ছেন পরে সেই গেটটি বন্ধ করে দিচ্ছেন, অর্থাৎ ওপারে আর যাওয়ার তাদের সুযোগ থাকছে না। সেক্ষেত্রে বিজিবির এপারের কথা যদি বলি, গ্রামবাসী যেটি বলছেন যে এই এলাকার বিজিবির কোনো সড়ক নেই, অর্থাৎ তাদেরকে কিন্তু এই বর্ষায় বৃষ্টি ভেদ করে তাদেরকে কাদা মাটি ভেদ করেই তাদেরকে টহলরত অবস্থায় থাকতে হচ্ছে। সেই কারণে অনেকটা কঠিন হয়ে পড়ছে। পাশাপাশি গ্রামবাসীর সহযোগিতা তারা পাচ্ছেন, অর্থাৎ গ্রামবাসীর সহযোগিতায় তারা চেষ্টা করছেন যে এই পুশিং যাতে কোনোভাবেই যাতে না ঘটে এবং অবৈধ অনুপ্রবেশের যে বিষয়টি রয়েছে কোনোভাবে মেনে নেবেন এবং বিজিবির পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হচ্ছে। যখন তারা টহলরত অবস্থায় আছে তারা মাইকিং এর মাধ্যমে সেই বার্তাটি দিচ্ছেন যে কোনোভাবেই যারা পুশিং না ঘটান, অর্থাৎ বলা যায় যে বিজিবি একটি কড়া নিরাপত্তার নজরদারির মধ্যে রেখেছেন যাতে কোনো ধরনের এই সীমান্তে পুশিং এর ঘটনা না ঘটে। মেহেরপুরের যে 65 কিলোমিটার সীমান্ত সেই সীমান্তে তারা নজরদারি অব্যাহত রেখেছেন। তো এই ছিল সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। ফারদিন, তো বিজিবি সদস্যরা সতর্ক আছেন, একই সাথে গ্রামবাসীরাও তাদের সহযোগিতা করছেন। রাশেদ, আপনাকে ধন্যবাদ। মেহেরপুরের পরিস্থিতি জানাচ্ছিলেন। এ পর্যায়ে লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সাব্বির আহমেদ। সাব্বির, লালমনিরহাটের সীমান্ত পরিস্থিতি সম্পর্কে একটু জানাবেন। বিজিবির টহল নজরদারি কেমন দেখছেন? ফারদিন, আপনাকে ধন্যবাদ। গত জুন মাসের 5 তারিখে লালমনিরহাটের মোট 3টি সীমান্ত দিয়ে মোট 33 জন কেটে পুশিংয়ের ঘটনা ঘটেছিল। পরবর্তীতে এলাকাবাসী এবং বিজিবির কঠোরতার কারণে সেই পুশব্যাক করা মানুষকে পুনরায় ভারত তাদের অভ্যন্তরে নিয়ে যায় এবং এরপর থেকে এরপরে গত 6 জুন লালমনিরহাট সীমান্তে পাল্টা ধাওয়া এবং পুশব্যাকের একটা চেষ্টা করা হয়েছিল। এরপরে থেকে আজ পর্যন্ত লালমনিরহাট সীমান্ত মোটামুটি শান্ত বিরাজ করছে এবং আমরা যতটুকু দেখেছি যে সীমান্তের পাশে মোটামুটি স্বাভাবিক পরিস্থিতি আমরা দেখছি। কিছুক্ষণ আগে আমাদের প্রতিনিধি যে বলছিলেন যে দিল্লিতে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের প্রভাব মনে হয় এই সীমান্তে পড়তে শুরু করেছে। এখন কিছুটা স্বাভাবিক পরিস্থিতি আমরা দেখছি। তবে বিজিবির যে লালমনিরহাটের প্রায় 250 কিলোমিটারের অধিক যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে লালমনিরহাটে মোট 3টি ব্যাটালিয়ন কাজ করছে। আমরা বিজিবিকে দেখেছি যে এই কঠোর নিরাপত্তা তারা নিরাপত্তার চাদরে সীমান্তকে ঢেকে দিয়েছে। তারা গ্রামের মানুষকে সচেতন করছেন এবং সীমান্তে যাতে কোনোভাবেই পুশিং না ঘটে এবং বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পার হলেও অচেনা অপরিচিত কাউকে দেখলে যাতে সীমান্তের মানুষ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোথা থেকে আসছে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই সকল তথ্য তারা বিজিবি সাধারণ মানুষকে বলছে। সব মিলে সীমান্তের যে মানুষজন রয়েছে তারা কিন্তু অনেক সচেতন এবং তারা অপরিচিত কাউকে দেখলেই জিজ্ঞাসাবাদ করছেন। সব মিলে লালমনিরহাট সীমান্ত দিয়ে আপাতত পুশিং করার কোনো তথ্য নেই এবং বিজিবি এবং এলাকাবাসী কঠোরভাবে এই বিষয়টি দেখছেন। ফারদিন, এই হচ্ছে লালমনিরহাটের সর্বশেষ। জি সাব্বির, ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন আসলে বিজিবি নজরদারি কঠোরভাবেই করছে এবং সেটি আমরা আসলে প্রত্যাশা করি। মাদক বিরোধী অভিযানে আটক এক যুবককে ছেড়ে দেওয়ার বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ উঠেছে যশোর পুলিশের বিরুদ্ধে। স্বজনদের অভিযোগ যে টাকা নিয়ে থানায় গেলেও চাহিদা মতো অঙ্ক না মেলায় শেষ পর্যন্ত তাকে গারদে পাঠানো হয়। পরে বিষয়টি প্রকাশ্যে এলে রাতেই মামলা করা হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে প্রশ্ন তুলেছে পুলিশের ভূমিকা নিয়ে।
ম্যানেজ করতে পারিছি বুঝছেন স্যার। টাকা নাই তো মামলা, এমন অভিযোগেই এখন আলোচনা সমালোচনার কেন্দ্রে যশোরের এক পুলিশ কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় আটক ব্যক্তিকে ছেড়ে দেওয়ার বিষয়ে স্বজনদের সঙ্গে অর্থ লেনদেন নিয়ে চলছে কথোপকথন। প্রায় 1 মিনিট 20 সেকেন্ডের ওই ভিডিও এরই মধ্যে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন। বুধবার যশোর শহরতলির খোলাডাঙ্গা কদমতলা মোড়ে মাদক বিরোধী অভিযান চালায় চাচরা পুলিশ ফাঁড়ির একটি দল। এসআই মিজবা, এসআই জাকারিয়া ও এসআই গোলাম রসুলের নেতৃত্বে অভিযানে 170 পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আবিদ নামে এক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে একই এলাকা থেকে আটক হন সাকিব ও আফ্রিদি হাসান জিম নামে আরও 2 যুবক। তবে সাকিবের পরিবারের অভিযোগ, মানসিক প্রতিবন্ধী এই যুবককে সন্দেহজনকভাবে আটক করা হয়। এরপর তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে 30,000 টাকা দাবি করেন চাচরা পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম রসুল। স্বজনরা টাকা নিয়ে ফাঁড়ি ও থানায় গেলেও চাহিদা মতো অর্থ না মেলায় শেষ পর্যন্ত সাকিবকে গারদে পাঠানো হয়। 5,000 টাকা দিতে গেছি, টাকা ছিল নেবে না, ওই গারদে ঢুকিয়ে দিয়েছে। বেঁচেও না খায়ও না। আপনারা ওই গ্রামে তদন্ত নিয়ে দেখেন, আমার ছেলে খায় না। স্বজনদের অভিযোগ, ঘুষ দাবির বিষয়টি প্রকাশ্যে চলে আসার পর রাতেই 3 জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এএসআই গোলাম রসুল। সামান্য আমরা তো চাকরি করি, বেতন পাই, সামান্য কয় টাকার জন্য আমরা আসামি ছাড়বো বা করবো, আর এরকম ক্ষমতা তো আমাদের নাই। সুপ্রিম আমাদের সিনিয়র অফিসার সর্বনিম্ন থানার ওসি ছাড়া একজন আসামি ছাড়তে পারে না। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দাবি, নিয়ম মেনেই মামলা হয়েছে। একই সঙ্গে ঘুষ দাবির অভিযোগ তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি। আসামি পক্ষ অথবা যারা মাদক সেবী তারাই অভিযোগটা করতে পারে। আমরা যেহেতু অভিযোগটা আমাদের কাছে এসেছে, বিষয়টা আমরা খতিয়ে দেখছি। এর যদি কোনো ব্যত্যয় বা কোনো ত্রুটি থাকে আমরা সেটা তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা, যথাযথ বিভাগীয় ব্যবস্থা বা আইনগত ব্যবস্থা সেটা আমরা চলমান রাখবো। জনগণের নিরাপত্তা ও ন্যায় বিচার নিশ্চিতের দায়িত্ব পুলিশের, কিন্তু সেই বাহিনীর সদস্যদের বিরুদ্ধেই যখন ঘুষ দাবির অভিযোগ ওঠে তখন প্রশ্নের মুখে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। এদিকে 58 দিনের নিষেধাজ্ঞা শেষে সাগরে শুরু হয়েছে মাছ ধরা। এ নিয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। শুভ সকাল। জেলেরা কি বলছেন, নিষেধাজ্ঞা শেষে কাঙ্ক্ষিত মাছ আসলে মিলছে কিনা, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। প্লাবেন, ভোলা যে জেলার, এই জেলার একটি বড় অংশই কিন্তু জেলেরা মাছ ধরে নদী এবং সাগরের সাথে মাছ ধরে তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। টানা 58 দিন জেলেরা একরকম অলস সময় পার করেছেন। যারা বিশেষ করে যারা জেলে তারা কিন্তু ধার দেনা করে এই সময়টা কাটিয়েছেন। এই 58 দিন পরে তারা নদীতে নেমে তারা কিন্তু উৎসব মুখর পরিবেশেই তারা গত মধ্যরাত থেকে তারা যেতে শুরু করেছেন। এখন সকাল পর্যন্ত আমরা দেখেছি বিভিন্ন ঘাট থেকে জেলেরা সাগরে 2 থেকে 3 দিন, কোন জেলে 5 থেকে 7 দিনের মালামাল নিয়ে, বরফ এবং তাদের যান মালামাল নিয়ে তারা সাগরে গিয়েছেন। এবং এই জেলেরা মাছ ধরে আরো 5 থেকে 7 দিন পরে আসবেন, তখন হয়তোবা বুঝতে পারবো যে আসলে কি পরিমাণ নদীতে মাছ পড়ছে। এবং যারা মোহনায় মাছ ধরছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে মোহনায় যে ইলিশগুলো পড়ছেন সবগুলো মাঝারি আকারের ইলিশ, বড় সেরকম কোনো ইলিশ পাচ্ছে না। সেই ক্ষেত্রে তারা এই যে কয়েকদিনের ধার দেনা করে যারা মাছ ধরেছিলেন, সময় পার করেছিলেন, তারা কিন্তু অনেকটা কষ্টের মধ্যে আছেন। তারপরেও তারা আশায় বুক বেঁধে নদীতে নামার জন্য তারা কিন্তু যাচ্ছেন নদীতে। এবং আমরা দেখতে পাচ্ছি যে নদীতে ইতিমধ্যেই প্রায় প্রতিটি ট্রলারে সাগরগামী প্রায় 10 থেকে 15 জনের একটি টিম নিয়ে তারা কিন্তু প্রস্তুতি নিয়ে তারা কিন্তু যাচ্ছেন। একটু বিষয় জানিয়ে রাখি যে 58 দিনের পক্ষ থেকে জেলা মৎস্য বিষয় থেকে যে তথ্যটি জানিয়েছিলেন যে প্রায় 63,954 জন জেলের জন্য কিন্তু 5,000 মেট্রিক টন যে চালের বরাদ্দ দেওয়া হয়েছিল, সেটি আসলেই প্রথম থেকে কিন্তু জেলেরা পাচ্ছিলেন না বলে একটি অভিযোগ করেছেন। জেলেদের জন্য যেই ধরনের সুযোগ সুবিধা থাকার কথা সেই ধরনের কোনো সুযোগ সুবিধা তারা পায়নি। এই ধরনের জেলেদের চাল নিয়ে এটি কিন্তু একরকম চালবাজি করে গিয়েছেন যেসব যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিলেন। এটি নিয়ে চরম ক্ষোভ রয়েছে জেলেদের মধ্যে। অন্যদিকে মৎস্যবিদ বলছেন যে এই বছরের যে 58 দিনের অভিযান সেটি তারা সফলভাবেই সম্পন্ন করেছেন এবং এই অভিযানের পরে তারা আশা করছেন যে নদীতে সাগরে প্রচুর মাছ পড়বেন এবং এই মাছ অর্থনীতিকে একটি বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন। এবং জেলেরা বলছেন যদি বৈরী আবহাওয়া এবং যদি নদী সাগর উত্তাল না থাকে তাহলে হয়তো তারা স্বাভাবিকভাবে মাছ ধরে আবার ফিরে আসতে পারবেন। প্লাবন, ভোলার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।
অনেক ধন্যবাদ তপু। টানা পাহাড়ি ঢলে শেরপুরে নদ নদীর পানি বেড়েছে নিয়ে বিস্তারিত জানাতে সকালে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ হোসেন। মুরাদ, নদ নদীর পানির এখনকার অবস্থা সম্পর্কে একটু জানতে চাই। একই সঙ্গে নদ নদীর পানি উপচে পড়ে আশপাশের কোনো অঞ্চল, এলাকা বা গ্রাম প্লাবিত হয়েছে কিনা, কোনো রকম ক্ষয়ক্ষতি হচ্ছে কিনা সে সম্পর্কে একটু জানাবেন। লাবণ, যেমনটি বলছিলেন, গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু শেরপুরের যে নদ নদীগুলো রয়েছে, প্রধান প্রধান নদী, বিশেষ করে মহারশী, সোমেশ্বরী এবং ভোগাই, চেল্লাখালী, সেই নদ নদীগুলা পানি কিন্তু বৃদ্ধি পেয়েছিল এবং বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থানে রয়েছিল। তবে যে নালিতাবাড়ী উপজেলার উপর দিয়ে প্রবাহিত যে চেল্লাখালী নদী, সেটি কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হচ্ছিল, যার কারণে কয়েক নদীর পার উপচে কয়েক জায়গায় লোকালয়ে কিন্তু পানি ঢুকেছে এবং যে পূর্বের যে ভাঙনগুলো রয়েছে সেই ভাঙনগুলো দিয়ে কিন্তু লোকালয়ে পানি ঢুকে। তবে গত কিছুদিন আগে ধান কর্তন সম্পন্ন হয়, কিন্তু তেমন ক্ষতিগ্রস্ত হয়নি কৃষকেরা, এমনটাই কিন্তু জানাচ্ছিল। তবে গতকাল দুপুর থেকে বৃষ্টি এবং কি পাহাড়ি ঢল না থাকায় নদ নদীর পানি কিন্তু কমতে শুরু করেছে, যার কারণে যে নদীর তীরবর্তী মানুষগুলো রয়েছে তাদের মাঝে স্বস্তি দেখা দিয়েছে। অন্যদিকে যে পানি উন্নয়ন বোর্ড বলছে, উজানে যদি আবারও ভারী বৃষ্টিপাত হয় এবং কি যে আবারও তখন যদি আবার পাহাড়ি ঢল আসে, আবারও কিন্তু নদ নদীর পানিগুলো বৃদ্ধি পেতে পারে। তবে স্থানীয়দের দাবি যে স্থায়ী বাঁধের বিভিন্ন জায়গায় নদ নদীগুলো যে রয়েছে সেগুলো কিন্তু নাব্যতা কমে যাওয়ায়, নদী সংকীর্ণ হয়ে যাওয়ায় কিন্তু অল্প একটু পানি আসলে ফুলে ফেঁপে ওঠে নদীর পানি, যার কারণে নদীর পার উপচে কিংবা নদীর পার ভেঙেই কিন্তু লোকালয়ে পানি ঢুকে এমনকি ক্ষতিগ্রস্ত হয় নদীর তীরবর্তী মানুষ সহ এমনকি কৃষকেরা। এবছর আমরা দেখেছি যে চেল্লাখালী নদীতেও কিন্তু পানি বৃদ্ধি পেয়েছিল এবং কি ভাঙন দেখা দিয়েছিল গত কিছুদিন আগেই। এই ছিল প্লাবন শেরপুরের নদ নদীর পানিগুলোর সর্বশেষ। অনেক ধন্যবাদ এই সকালে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পাবনায় লিচুর বাজারে চলছে মৌসুমের শেষ মুহূর্তের বেচাকেনা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামসুল আলম। শামসুল, বাজারে লিচুর দাম কেমন দেখছেন, ক্রেতারা কি বলছেন? জি তোয়া, আপনি যেমনটা বলছিলেন যে শেষ মুহূর্তের বেচাকেনা চলছে, একেবারেই শেষ মুহূর্তে চলতি বছরের একেবারে শেষ মুহূর্তের বেচাকেনা চলছে পাবনার ঈশ্বরদী। আপনি জানেন যে পাবনার ঈশ্বরদীতে সারা বাংলাদেশের মধ্যে যে লিচু উৎপাদন হয় তার সিংহভাগ উৎপাদন হয় পাবনার ঈশ্বরদীতে। এর ফলে পাবনার ঈশ্বরদীকে বলা হয় লিচু রাজধানী। প্রতি বছর জুনের প্রথমার্ধ, মে মাসের প্রথমার্ধ থেকে শুরু হয় লিচুর উৎপাদন এবং মে মাসের জুন মাসের প্রথমার্ধ পর্যন্ত একেবারে লিচুর বেচাকেনা চলে। আমি যদি একটু চিত্র দেখাই, যে আমার পেছনে দেখছেন যে লিচুর জালি ভর্তি ব্যবসায়ীরা তারা লিচু কিনে দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন। একেবারে এই লিচুর শেষ মুহূর্ত চলছে। মাঝে মধ্যেই লিচুর বাগান মালিকরা তাদের লিচু নিয়ে আসছেন এবং স্থানীয় ব্যবসায়ীরা তাৎক্ষণিকভাবে সেটি কিনে এই লিচুর বাজারটা বিভিন্ন জায়গায় রপ্তানির জন্য তারা তো প্যাকেটজাত করছেন। আমি আছি এই মুহূর্তে আওতাপাড়া হাটে। আপনি জানেন যে এই আওতাপাড়া হাটে ভোর 6টা থেকে সকাল 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত ব্যাপক হারে লিচুর বেচাকেনা হয়। তবে এই মুহূর্তে শেষের দিকে হয় লিচুর কিন্তু একেবারেই বেচাকেনা কম। আমি যদি তোহাই একটু বলি যে পাবনা জেলায় 4,700 হেক্টর জমিতে লিচুর উৎপাদন হয়েছে। এর মধ্যে 3,100 হেক্টর জমি শুধু পাবনার ঈশ্বরদীতেই। এই ছিল লিচুর বাজার থেকে আমার কাছে সর্বশেষ। শামসুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, লিচুর বাজারের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শামসুল। ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বিমান হামলা ও বোমা বর্ষণ বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে এই ঘোষণা দেন। পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা দেশটির সর্বোচ্চ নেতৃত্বের পর্যায়ে পৌঁছেছে এবং তা অনুমোদন পেয়েছে। তিনি লেখেন, এই প্রেক্ষাপটে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আজ রাতের মধ্যে নির্ধারিত ইরানের উপর হামলা ও বোমা বর্ষণ বাতিল করেছি। এর মাত্র কয়েক ঘন্টা আগেই ট্রাম্প আবারও হামলার হুমকি দিয়েছিলেন এবং ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নেয়ার ইচ্ছা প্রকাশ করেন।
ট্রাম্প আরও জানান, আলোচনার চূড়ান্ত বিষয়গুলো ও সমঝোতার মূল পয়েন্টগুলো যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান ও মিশর সহ সংশ্লিষ্ট দেশগুলোর অনুমোদন পেয়েছে। পোস্টে তিনি আরও লেখেন, এই চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত নৌ অবরোধ সম্পূর্ণভাবে বহাল থাকবে। চুক্তি স্বাক্ষরের সময় ও স্থান শিগগিরই ঘোষণা করা হবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় উদ্বেগ প্রকাশ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, শক্তি প্রয়োগ কেবল উত্তেজনা বাড়াবে। সামরিক পদক্ষেপ কোনোভাবেই মূল সমস্যার সমাধান করতে পারবে না। তাই উভয় পক্ষকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য আহ্বান জানিয়েছে চীন। চীন বর্তমান পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। শক্তি প্রয়োগ কেবলমাত্র উত্তেজনাকে আরও বাড়াবে। সামরিক পদক্ষেপ কোনোভাবেই মৌলিক সমস্যার সমাধান করতে পারবে না। অঞ্চলের দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা ও তা বজায় রাখা উচিত। ভয়াবহ প্লাস্টিক দূষণ, অপরিশোধিত বর্জ্য এবং একের পর এক তেল বিপর্যয় বিশ্বজুড়ে এখন বিপন্ন সামুদ্রিক বাস্তুতন্ত্র ও উপকূলীয় অর্থনীতি। সমুদ্র সৈকত আর নদীগুলো পরিণত হয়েছে বিশালাকার ডাম্পিং স্টেশনে। এর সাথে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের জেরে সাগরে ছড়িয়ে পড়া তেল বিপর্যয় এবং ভারতের যমুনার বিষাক্ত ফেনা পৃথিবীর পরিবেশগত সংকটকে এক ভয়াবহ মাত্রায় নিয়ে গেছে। বছরের পর বছর ধরে সচেতনতার সরকারি নানা উদ্যোগের পরেও মানুষের অনিয়ন্ত্রিত আচরণ আর ভূ রাজনৈতিক সংঘাতের বলি হচ্ছে পৃথিবীর লাইফলাইন হিসেবে পরিচিত নদী ও সমুদ্রগুলো। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর পর্যটকদের অন্যতম আকর্ষণ কলম্বিয়ার সান্তা মার্তা সৈকত আজ এক বিশালাকার ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। সৈকতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাজার হাজার প্লাস্টিক ব্যাগ, গাড়ির টায়ার এবং পরিত্যক্ত আসবাবপত্র। নদী থেকে সেগুলো ভেসে গেছে সাগরে, আর সাম্প্রতিক ভারী বর্ষণ আর তীব্র ঢেউয়ের টানে টন টন প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য পুনরায় ভেসে এসেছে এই সৈকতে। একই ধরনের চিত্র দেখা গেছে পূর্ব বসনিয়ার দ্রিনা নদীতে। ভারী বৃষ্টিপাত ও বরফ গলার ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে নদীটি এখন প্লাস্টিক বোতল, ক্যান আর তেলের ড্রামের এক ভাসমান ডাম্পিং জোনে পরিণত হয়েছে। এই বর্জ্যগুলো আসে প্রতিবেশী এলাকাগুলোর নদীর তীরে অবস্থিত অবৈধ ডাম্পিং স্টেশনগুলো থেকে। প্রতি বছর যখন ভারী বৃষ্টি ও তুষারপাত হয় তখন দ্রিনা নদীর পানি বৃদ্ধি পায় এবং এই বর্জ্য ভাসিয়ে আমাদের দিকে নিয়ে আসে। নদী ও সৈকতের প্লাস্টিক দূষণের সাথে যোগ হয়েছে বিষাক্ত রাসায়নিক ও তেল বিপর্যয়। মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্যের উপকূলে এক ভয়াবহ তেল ছড়িয়ে পড়ার ঘটনায় প্রায় 230 কিলোমিটার সৈকত জুড়ে আলকাত্রার আস্তরণ পড়েছে। যারা সমুদ্রের উপর নির্ভর করে জীবন ধারণ করেন তারা এখন মাছ ধরতে পারছেন না, কারণ সমুদ্রের পানিতে ও তীরে অপরিশোধিত তেল ভেসে আছে। আমরা তো থেমে যেতে পারি না, আমরা এটার উপর নির্ভর করেই বেঁচে আছি। অন্যদিকে বিশ্বখ্যাত পর্যটন কেন্দ্র ইন্দোনেশিয়ার বালির কোদঙ্গানান সৈকতটিরও একই অবস্থা। ভারতের রাজধানী দিল্লির যমুনা নদীতেও দেখা গেছে পরিবেশ বিপর্যয়ের অন্য রূপ। নর্দমার পানি আর শিল্প কারখানার বিষাক্ত রাসায়নিক বর্জ্যের কারণে পুরো নদীর উপরিভাগ এখন সাদা ক্ষতিকারক ফ্যানার চাদরে ঢেকে রয়েছে। পরিবেশের এই মানবসৃষ্ট বিপর্যয়ের পাশাপাশি বৈশ্বিক যুদ্ধ ও সংকটের প্রভাবও পরিবেশকে ধ্বংস করছে। ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের হামলা পাল্টা হামলায় তেল ছড়িয়ে পড়েছে সমুদ্রে। অপরদিকে ইরানের প্রধান তেল কেন্দ্র খার্ক দ্বীপের কাছে ৪৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিশালাকার তেলের আস্তরণ দেখা গেছে। প্রকৃতি ও পরিবেশের উপর মানুষের এই ক্রমাগত অত্যাচার ও যুদ্ধের আঘাত শেষ পর্যন্ত মানব সভ্যতাকে কোন বিপর্যয়ের মুখোমুখি করে সেটাই সবচেয়ে বড় বৈশ্বিক উদ্বেগ। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।